গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কামনার সুখ দুঃখ। আজ ৮ম পর্ব। অস্থির রাহুল ২-৩ বার চিঠিটা লিখবার চেষ্টা করল আর ছিঁড়ে ফেলল। রাজেনবাবুকে লিখতে চাচ্ছিল সে। আমাকে ক্ষমা করবেন, আপনাদের সেই মারাত্মক কালো ত্রিভুজের খোঁজ আমার হাতে, কিন্তু আমি পারছি নে। বড্ড ক্লান্ত, এক ফোঁটা শক্তি নেই আমার। আজ স্বপ্ন দেখলুম রিভলভারটা জ্যাম হয়ে গেছে। এই কাজ আমার নয়। ৩টি নাম দিচ্ছি, এবার নতুন কাকেও পাঠান যে খুব শক্ত সমর্থ, বিবেচনাহীন, বেপরোয়া মানুষ। নয়তো আপনাদের আইনের সাহায্য নিন। নামগুলো হচ্ছে। শেষবার ছিঁড়ে ফেলে উঠল সে। হার শিকারের সংকোচে আড়ষ্ট হল। ভেবে দেখল অন্য কোথাও হলে কাজটা করতে সে একটুও পিছপা হতো না, হাত কাঁপত না। কিন্তু ময়নাচকে এসে সে আজ ভারী অসহায় হয়ে পড়েছে যেন। শুধু মনে হচ্ছে কি লাভ তার। বারবার বাবার কথাটা মনে ভাসছে, তুমি তো ত্রাণকর্তা নও। অথচ এখান থেকে প্রতিশ্রুত রক্ত না ছুঁয়ে চলে যাওয়া মানে ভীতুর মতো, কাপুরুষের মতো লেজ গুটিয়ে পালানো। কাকে তার এত ভয়? গঙ্গাকে? গঙ্গা গঙ্গা গঙ্গা, কালো ত্রিভুজ, মুক্তকেশী গঙ্গা, শব্দগুলো ঝাঁকে ঝাঁকে ভীমরুলের মতো তার মগজকে ঘিরে ধরল। তখন সে বেরুল, প্রস্তুত হয়েই বেরুল। দেখে নিল স্বপ্ন না বাস্তব এই বেরিয়ে পড়া। এই ছোট্ট রাস্তাটা, গাছপালা, ঘরবাড়ি, হাইওয়ে, খর দুপুরের নিঝুম হয়ে ওঠা ঝিম ধরা ময়নাচক, আর মাথার উপর গনগনে সূর্য, রোদের ধারাবাহিক বিস্ফোরণ, ঝাঁঝালো হাওয়া, হিংস্র দহন জ্বালা। হাইওয়েতে উঠে চমকে দাঁড়াল হঠাৎ। শানুকে মনে পড়ে গেল। একবার যাবে তার কাছে, সব খুলে বলবে। পরক্ষণে মনে হল সেটা ঠিক হবে না। শানুর ব্ল্যাকমেইলিং বন্ধ হয়ে যাবে, তাই শানু এতে একটু সাহায্য করবে না তাকে। উপরন্তু খামখেয়ালি গোয়ার শানুর হাতেই তার বিপদ ঘটতে পারে। তাছাড়া সবচেয়ে মারাত্মক কথা, শানুর দাদাও তো তার অন্যতম শিকার। না, এটা ভীষণ ভুল করা হবে। রোদের তাপে গা জ্বালা করছিল যেন। সামনের ডিসপেন্সারিটার পাশ দিয়ে একটা গলিপথ বেরিয়ে গেছে পুরনো ময়নাচক গ্রামের দিকে। দুধারে ঘন বাঁশবন। সে সেখানে গিয়ে দাঁড়াল। ৭ বছর পর রাস্তাঘাট অনেক ভুলভাল হতে পারে, তবে যদ্দূর মনে পড়ছে বাঁশবনটার শেষে একটা প্রকাণ্ড দিঘি আছে। উঁচু পাড়গুলো ঘন গাছপালা আর ঝোপঝাড়ে ভর্তি। পাড় ধরে কিছু পশ্চিমে এগোলে কয়েকটা পোড়ো বাড়ি পড়তে পারে সামনে। ভবানীবাবুদের জ্ঞাতিদের বাড়ি। তারা সব কে কোথায় রয়েছে। ধসে গেছে বাড়িগুলো। ডাইনে মন্দির, বাঁয়ে একটু এগুলে গঙ্গার বাড়ির পেছনের ডোবা পুকুরটা। খুব পরিষ্কার দেখা হয়নি, তাহলেও পেছনটা নির্জন। স্বপ্নের মধ্যে ওদিক দিয়েই গিয়েছিল সে। বাস্তবে কি ঘটবে জানা নেই, তবু চেষ্টা করা যেতে পারে। রাতের দিকে হলে অবশ্য এত ভাববার কিছু ছিল না, কিন্তু আর অপেক্ষা করার ধৈর্য তার নেই। হঠাৎ মনে হল অমন করে লুকিয়ে যাবার দরকার কি? হাইওয়ে দিয়েই তো বুক ফুলিয়ে গঙ্গার কাছে যাওয়া যায়। সেদিন হঠকারিতার বশে যাই ঘটুক, গঙ্গা তাকে অস্বীকার করবে না, খুশি হবে। কারণ গঙ্গা তাকে এখনো ভোলেনি। নির্লজ্জ গঙ্গা যেন ৭ বছর আগের দিনগুলোকে টেনে এনে বর্তমানের সঙ্গে মিলিয়ে দিতে চায়, অব্যাহত রাখতে চায়। সুতরাং একটুখানি অভিনয় করতেই হবে। গা ঘিন ঘিন করবে, সংস্কারে বাঁধবে। ঋষিকেশের শরীরের ছায়া পড়েছিল যার উপর, তাকে মা না ভাবুক, ভাবতে না পারুক, তবু সংস্কার বলে একটা কঠিন সত্য আছে। তাকে হটিয়ে দিতে পারবে তো? মুক্তকেশীর সামনে এসে অবাক হল সে। হোটেল বন্ধ। ব্যাপার কি? অত পুলিশ কেন ওখানে?
উল্টো দিকের দোকানগুলোতে জায়গায় জায়গায় ভিড় জমে রয়েছে। সবাই তাকিয়ে আছে মুক্তকেশীর দিকে, চাপা গলায় কথাবার্তা বলছে। সে পিছিয়ে এলো উল্টো দিকের চায়ের দোকানটায়। সেই সময় শানুর কণ্ঠস্বর কানে এলো, এই যে রাহুল, এখানে। শানু চায়ের দোকানের ভেতর বসে আছে, পা দুটো টেবিলে তুলে বুকে দুটো হাত বেঁধে দুলছে সে। রাহুল কাছে গিয়ে বলল, কি হয়েছে শানুদা? শানু তার দিকে তাকালো না, চোখ বুজে জবাব দিল, তোমার ছোট মা গঙ্গারানী খুন হয়েছে। রাহুলের মনে হল তার শরীরটা কতক্ষণ হয়তো অনিশ্চিত অজ্ঞাত দীর্ঘ সময় ধরে একটা অতলস্পর্শী শূন্যতার মধ্যে তলিয়ে যেতে যেতে অবশেষে কোথায় এসে ঠেকল। অনুভূতিহীন, নিঃসাড়, বোধশূন্য হয়ে সে তাকিয়ে আছে শানুর দিকে। শানু তখনও চোখ খোলেনি। শানুর নির্লিপ্ত স্বরে ফের বলল, কখন খুন হয়েছে কেউ টের পায়নি। বিছানায় স্বাভাবিক মানুষ যেভাবে শুয়ে থাকে শুয়েছিল। ঘটনা মেঝেয় শোয়, ও থাকে খাটে। ঘটনা উঠে গেছে, চা এনে ডেকেছে, সাড়া পায়নি। মাথার কাছে চা রেখে চলে গেছে, রোজ যেমন করে। তখনও কিছু সন্দেহ করেনি বেটা। গঙ্গা ইদারিং 9টার আগে ঘুম থেকে উঠত না। হোটেলের দিকে আসত 10টায়, আপিস যাবার মতো। তারকবাবুর উপর হোটেলের ভার পড়েছিল তোমার বাবার অসুখের পর থেকে। বুড়োটা বিশ্বাসী লোক, খুব একটা দরকার না পড়লে গঙ্গারানীকে ঘাঁটাত না। ভাবত শোক টোক পেয়েছে বড্ড, সামলে উঠুক। ঘোঁত ঘোঁত করে একটু হেসে শানু বলতে থাকল, 10টা বেজে গেল, উঠল না। তখন ঘোতন পায়ে হাত দিয়ে ঠেলেছে। পা ভীষণ ঠান্ডা আর হলদে। ছোঁড়াটা পুলিশকে বলছিল, শুনলুম। হঠাৎ তার চোখ চলে যায় বালিশে, মুখটা একপাশে গোঁজা। মাথায় হাত দিয়ে মুখ সোজা করতে গিয়ে সে চেঁচিয়ে ওঠে। গলায় আঙুলের দাগ নীল হয়ে বসেছে। গলা টিপে মেরেছে ওকে। রাহুল অবশ জিভে কোনো রকমে উচ্চারণ করল, কে মেরেছে? আমি নই বলে শানু তার দিকে একবার তাকালো। ঠোঁটে হাসির ঝিলিক। হাসিটা ম্লান, অপরিচ্ছন্ন। গঙ্গারানী ছিল আমার সোনার হাঁস। যাকগে, যে মরেছে সে তোমাকেই সম্ভবত ট্র্যাপ করতে চেয়েছিল। কারণ কাল সন্ধ্যায় তুমি একটা কীর্তি করে বসেছিলে। এটা পুলিশ জানে না, আর জেনেও তাদের লাভ নেই। খুনিকে তারা ধরে ফেলেছে, ঘটনার বুদ্ধি আছে। মণিশঙ্কর কাল রাতে, অনেকটা রাত তখন, গঙ্গাকে ঘুম থেকে তুলেছিল। ঘোতনের হঠাৎ ঘুম ভেঙে যায়, দুজনকে বিছানায় বসে কথা বলতে দেখে। ঘোতন ফের ঘুমিয়ে পড়ে। এখানে একটা মজার ব্যাপার আছে। যখন সকালে সে বাইরে বেরোয় দেখে দরজাটা খোলা আছে। শানু একটু চুপ করে থেকে বলল, তাহলেও হয়তো মণিশঙ্করের কিছু হতো না। ও যা বদমাস, শেষ অবধি তোমাকেই জড়াত। কিন্তু সে সুযোগ পেল না। কারণ রিয়েলি ইট ইজ কমপ্লিটলি আনবিলিভেবল। আমার দাদাকে এই ব্যাপারে উৎসাহী দেখলুম ভীষণ। মাইরি, দাদার স্ত্রীকেই যেন মণিশঙ্কর মার্ডার করেছে। উরে হালুয়া, দাদাও গঙ্গারানীর ভরা গাঙে ডুব দিচ্ছিল। দু চোখের দিব্যি, একটু টের পায়নি। ভাবতুম নিতান্ত কড়ির কারবার নিয়ে যোগাযোগ। আজ দাদার চেহারা দেখে তাক লেগে গেছে, ঝোড়ো কাক যেন। বৌদিকে একটু ইশারা দিলে যা লেগে যাবে ভাবা যায় না। শানু খিক খিক করে হাসল। রাহুলের ভেতর হঠাৎ কোত্থেকে একদমক চাপা, দীর্ঘ, অবরুদ্ধ কান্নার চাপ এসে গেছে। কিসের এ কান্না, কেন, তা সে জানে না। একে সামলাতে সে দাঁতে দাঁত চেপে মুখটা ঘুরিয়ে নিল। তার ভেতর দাপাদাপি সমানে চলতে লাগল। তবু তার মনে হল এক্ষুনি কোনো নির্জন জায়গায় গিয়ে বমি করার মতো উদ্দাম না কাঁদলে সে বুক ফেটে মরে যাবে। এ কি তার পরাজয়ের দুঃখ, নাকি গঙ্গার জন্যে শোক, সে বুঝতে পারল না। সে উঠে দাঁড়াল। একবার দেখতে ইচ্ছে করছিল হতভাগিনী গঙ্গাকে।
সে বলেছিল, পায়ের নিচে তোমার মাটি দরকার, মাটি দেব তোমাকে। আরও 5টা মানুষের মতো ঘরকন্যার সুখ নাও রাহুল। কেন অমন করে জীবনটা নষ্ট করবে তুমি? হয়তো তার কথায় সত্যের আবেগ ছিল, কামনাটাও ছিল শুদ্ধ আর যথার্থ। আন্তরিকভাবেই কথাটা বলেছিল গঙ্গা। যদি রাহুল থেকে যেত তার কাছে, গঙ্গার ভাষায় শুধু একজন এ বাড়ির মানুষ হয়ে থাকত, তাহলে গঙ্গাকে সে বাঁচাতে পারত, হয়তো কালো ত্রিভুজ থেকে সরিয়ে আনতে পারত। অন্তত এই নিষ্ঠুর অসহায় মৃত্যুবরণ করতে হতো না তাকে। কিন্তু কেন তাকে খুন করল মণিশঙ্কর? নীরেন চ্যাটার্জির সঙ্গে কি গঙ্গার দেহটা নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল গোপনে? অন্তত শানুর কথায় তার আভাস পাওয়া যাচ্ছে। রাহুল উঠে দাঁড়িয়েছে দেখে শানু বলল, রাহুল, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো, একটা জরুরি কথা ছিল তোমার সঙ্গে। রাহুল বলল, বলুন। এখানে বলার মতো নয়। একটু ভেবে নিয়ে বলল। শানু পা নামিয়ে সোজা হলো। একটু ভেবে নিয়ে বলল, আজ সন্ধ্যার পর দুজন একবার বেরোবো, তুমি তৈরি থেকো। আমি ডেকে নেব অরুণের ওখান থেকে। কোথাও যাবে না কিন্তু, ভীষণ জরুরি ব্যাপার। অলরাইট? রাহুল অন্যমনস্কভাবে বলল, আচ্ছা। সে বেরিয়ে পড়ল। পথে আসতে আসতে তার মনে হল, শানুকে অমন অপ্রসন্ন আর নার্ভাস দেখাচ্ছে কেন? সোনার হাঁসের একটা মারা পড়ল আর অন্যটা পুলিশের হাজতে, তাই কি? অরুণ ঊর্ধ্বশ্বাসে সাইকেলে আসছিল। রাহুলকে দেখে নামল সে। সর্বনাশ, তোমার কোনো ঝামেলা হয়নি তো? এইমাত্র শুনলুম সব, ভয় পেয়ে গেলুম। তোমার আবার? রাহুল শুকনো হেসে বলল, না, আমার আবার কি হবে, মণিশঙ্করকে ধরেছে। অরুণ পাশে পাশে হেঁটে আসছিল, বলল, হ্যাঁ, এ আমি জানতুম। নীরেনবাবু ইদানিং গঙ্গার সঙ্গে মেলামেশা আরম্ভ করেছিল, কানাঘুষো শুনছিলাম অনেক। এই তো গতকাল ওকে ঠাট্টা করে বলছিলুম, দাদা, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার আছে, সম্মানী মানুষ, দেখবেন যেন। নীরেনবাবু বলল, ধ্যাত, মণিশঙ্কর রটাচ্ছে নাকি? ওর কি মাথা খারাপ হলো অরুণ? যে ডালে বাসা সেই ডাল কাটতে বসেছে কেন? যাক গে বাবা, আমি কাল সব ফয়সালা করে ফেলেছি রাহুল। রাহুল বলল, কিসের? অরুণ জবাব দিল, তুমি কতক জানো না, সেই চোরা মালপত্তর হে। সব দায় খালাস করেছি, আর বাবা কারোর সাথে পাঁচে নেই আমি। এবার শানু আসুক না টাকা চাইতে, সোজা বলে দেব, যা পারো করো, আর 1 পয়সাও দেব না। আমি চোর না চোরের দাদা? তাছাড়া ওর দাদা নীরেনবাবু বলেছে আর 1 পয়সা যেন না দিই ওকে। নীরেনবাবু জানত না শানু আমার কাছে চাপ দিয়ে টাকা আদায় করে। আর একটা মজার কথা, শানু ওকেও দাদা বলে রেহাই দিত না, জানো, ব্ল্যাকমেইল করে আসছিল। নীরেনবাবু আর আমি কাল দুজনে মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছি, শানুকে ঠান্ডা করতে হবে। রাহুল চমকে বলল, হ্যাঁ? হাসল অরুণ, আরে চমকে উঠছ কেন? খুনটুন নয়। ভেবে দেখলুম শিলার বিয়ে তো দিতেই হবে। এখন শানুর দাদা নিজে যখন শানুর সঙ্গে বিয়ের কথা তুলল, তখন কথাটা ভাববার মতো। অত বড় বংশ, অমন ফ্যামিলি, অত রবরবা। শানু বদমাস মাতাল বটে। নীরেনবাবু যা বললে ঠিকই বললে, বউ ঝুলিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। এমন চান্সটা ছাড়া ঠিক হবে না ভাই, তুমি কি বলো? রাহুল বলল, হ্যাঁ, সে তো ভালোই। অরুণ সোৎসাহে বলল, এ খুব ভালো হলো, ওর দাদা নিজে গ্যারান্টার রইল। আর তাছাড়া আরেকটা ব্যাপার তুমি জানো না, শানুটা কি পাজি ভাবা যায় না। একদিন বলছিল বিয়ে করবে, তবে আজকালকার মেয়ে। খিক করে হেসে বলল, শালা একটা বদ্ধ পাগল, বলে হেলথ সার্টিফিকেট চাই। শিলা শুনলে খেপে যেত। তা রাহুল বলল, সেটা আর চায় না শানু? না, ওর সুমতি হয়েছে। শিলার মতো সচ্চরিত্রা সরল মেয়েকে ভগবান রক্ষা করবেন না, এ হয় নাকি? অনর্গল কথা বলতে বলতে অরুণ পথ হাঁটছিল। ইটখোলার কাছে এসে বলল,
কি কাণ্ড, আমি তোমার সঙ্গে ফিরে আসছি যে, দেখছো মাথাটা গোলমাল হয়ে গেছে। যাই একবার তোমার ছোট মার ওখানে, কর্তব্য তো আছে একটা। তুমি গিয়ে ঘুমাও গে, যা গরম পড়েছে। ফ্যানটা সেরে এনেছি, দেখো গে, আরাম পাবে। অরুণ চলে গেল। রাহুল বদ্ধ দরজায় কড়া নাড়লে শিলা লাল চোখে দরজা খুলে দিয়েই রাহুলের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বোঝা গেল ওখানেই ঘুমাচ্ছিল এতক্ষণ। ফ্যানটা জোরে ঘুরছে টুলের উপর। কাত হয়ে শুল সে। চুলগুলো উড়ে মুখ ঢেকে ওপাশে নেমে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে। কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল সে। মাথাটা ঘুরছে এতক্ষণে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, শরীর টলছে। সে ভেতরের দরজাটা বন্ধ দেখল এদিক থেকে। তখন শিলার পাশে গিয়ে বসে পড়ল, ডাকল, শিলা। শিলা সাড়া দিল না দেখে তার বুকের উপর ঝুঁকে ফের ডাকল, শিলা, সত্যি কি ঘুমোচ্ছ? খবরটা শুনেছ? হ্যাঁ। তোমার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ। কি মুশকিল, দিনে দুপুরে এত ঘুম কেন? রাহুল ওর কাঁধে হাত রাখল। শিলা, আমিও ঘুমোব, রোদে ঘুরে ভীষণ ক্লান্তি লাগছে। শিলার সাড়া না পেয়ে সে ঘরের ভেতরটা দেখে নিয়ে ফের বলল, একটা মাদুর টাদুর নেই এই ঘরে? শিলা জড়ানো স্বরে বলল, শো না এখানে। তারপর একটু সরল সে। রাহুল বলল, শিলা, আমরা স্বামী স্ত্রী নই, ও ঘরে বৌদি আছে, নেত্য আছে। শিলা তবু চুপ। রাহুল একটু হেসে বলল, আরও খবর আছে। অরুণদা এইমাত্র বলল, শানুর দাদাও তোমার সঙ্গে শানুর বিয়েতে খুব উৎসাহী। অরুণদা ভারী খুশি। এ বেচারাকে যে কথাটা দিয়ে বসেছিল তা ভুলেই গেছে। কাজেই ওভাবে তোমার পাশে শোয়া যায় না, আগুন ধরে যাবে। শিলা শিলা বিরক্তভাবে আগের মতো জড়ানো ভারী গলায় বলল, জানি বাবা, জানি, বড্ড বকতে পারো, শো চুপচাপ। রাহুল একটু চুপ করে থেকে বলল, আমার জল তেষ্টা পেয়েছে, জিভ থেকে বুক অব্দি শুকনো লাগছে, একটু জল খাওয়াতে পারো? শিলা সামান্য ঘুরল, চোখ খুলল না। ঠোঁটে নিশ্চুপ হাসির আভাস ধরা পড়ছিল। সে দুহাত বাড়িয়ে রাহুলের গলাটা জড়াল, তারপর ওর মুখটা নিজের মুখের কাছে টেনে নিল। ঠোঁটে ঠোঁট রেখে ফিসফিস করে বলল, জল তেষ্টা না অন্য কিছু? রাহুলের কিছু ভালো লাগছিল না। শিলার নিঃশ্বাসের গন্ধ, তার বুকের চাপ, অনিবার্য যৌনতার আক্রমণ, অথচ রক্ত যেন জমাট হয়ে গেছে শরীরে। তার মনে হল এখন এসব অশোভন, ভারী অসঙ্গত, প্রস্তুতিহীন আকস্মিক উপদ্রব। কিন্তু একটা গভীরতর ভিন্ন প্রকৃতির আবেগ তার বুকের ভেতর আস্তে আস্তে দুলে উঠছে। শান্তির আশ্রয়ের জন্য আত্মা মাথা কুটতে শুরু করেছে। শূন্যতার জ্বালা থেকে আত্মরক্ষার জন্যে কোনো কঠিন মাটি, যে মাটিতে ছায়া আছে, তার পক্ষে কাম্য হয়ে উঠেছে। আর সেই প্রবলতম কামনা তার মুখটা শিলার ঠোঁট থেকে শিলার বুকের দিকে নিয়ে গেল। ব্লাউজের বোতামটা হিংস্র হাতে খুলে ফেলে সে তার দুটি কুমারী স্তনের মধ্যে শিশুর মতো মাথা ঘষতে থাকল। কতক্ষণ পর শিলা চমকে উঠেছে। দুহাতে রাহুলের মুখটা তুলে ধরে সে দেখল, এই দুর্দান্ত তরুণ খুনি যেন কোনো প্রতিদ্বন্দ্বীর নিষ্ঠুর আঘাতে রক্তাক্ত। কারণ তার চোখ এবং গালে ওই ভিজের ছোপগুলো অশ্রু বলে মনে হল না শিলার, সেগুলো হয়তো রক্তই। শিলা শুধু বলতে চাইল, আমি আছি। তার চোখের ভাষায় ধরা পড়ছিল ওই কথা দুটো। টেবিল ফ্যানটা উদ্দাম ঘর ঘর ঘূর্ণির একটানা শব্দে নির্ঝুম দুপুরবেলাটাকে কি একটা অর্থপূর্ণ সুরে ভরিয়ে দিচ্ছিল। দুজনে পরস্পরকে অশেষ প্রত্যাশায় আঁকড়ে ধরে রইল। সেই দুপুরেই ওরা ঠিক করেছিল দুজনেই চলে যাবে ময়নাচক থেকে। শানুর সঙ্গে জরুরি কথাটা সেরে ফিরে আসবে রাহুল, শুয়ে পড়বে সকাল সকাল। রাত গভীর হবে।
অরুণ দেরিতে ঘুমোয় বলে শিলা অপেক্ষা করবে, তারপর এই ঘরে চলে আসবে, দুজনে বেরিয়ে পড়বে। পথে যেতে যেতে কোথাও না কোথাও ট্রাকে একটা লিফট পেয়ে যাবে। রাহুলের কাছে টাকা নেই, শিলার কিছু আছে। আপাতত ওতেই বেথুয়া ডোহরি পৌঁছানো যায়। পৌঁছতে পারলে একটা ব্যবস্থা হবেই। শানু এলো ঠিক সন্ধ্যায়, মুখটা গম্ভীর। একটু অবাক হয়েছিল রাহুল, কিন্তু পরে ভাবল হয়তো দুটো সোনার ডিম দেওয়া হাঁস হাতছাড়া হয়ে বেচারা মন মরা হয়ে গেছে। সে পায়ে হেঁটে এসেছিল, বলল, এসো। রাহুল তৈরি হয়ে অপেক্ষা করছিল। কি কথা বলবে তাকে শানু? হয়তো হাইওয়ের রাহাজানি কিংবা অরুণের বামাল সামলানো নিয়ে নতুন কোনো তথ্য। হয়তো সে তাকে দলে টানবে। রাহুলের মন চঞ্চল, সে হাত রাখছিল। অবশ্য সে যখন চলেই যাচ্ছে তখন ওইসব কথা শোনার জন্য শানুর সঙ্গে যাওয়াটা অনর্থক। রাহুল টের পেল কৌতূহল আর চাঞ্চল্যটার উৎস হয়তো অন্যখানে। শিলার সম্পর্কে কি কিছু বলবে শানু? হ্যাঁ, সেটাই জেনে রাখা খুব জরুরি মনে হচ্ছে। নিরাপদ ভবিষ্যৎ নিয়ে ময়নাচক থেকে শিলার সঙ্গে চলে যাওয়া দরকার। তা না হলে আবার হয়তো জড়িয়ে পড়বে বিশৃঙ্খলায়, রক্তে, হিংসায়, জিঘাংসায়। রাহুল বেরোল। আকাশে নবমীর চাঁদ, ধুলো মাখানো স্তিমিত জ্যোৎস্না। আলো আছে, অথচ সব ছায়াময় মনে হয়। পথে কথা বলছিল না শানু। রাহুল জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি শানুদা? শানু জবাব দিল, বেশি দূরে নয়, মাঠের দিকে। ব্যাপারটা কি বলবেন তো? ইন্টারেস্টিং। তোমার টিপসটা এনেছ তো? রাহুল দাঁড়াল, কিন্তু ওটা কি হবে? শানু তার হাত ধরে টানল। নিরস্ত্র বেরোতে নেই। ফের কিছু দূর চুপচাপ হাঁটল দুজনে। হাইওয়েতে উঠে ব্রিজ যেদিকে তার উল্টো দিকে চলতে থাকল শানু। তারপর বলল, রাহুল, তোমার মালফাল খাওয়ার অভ্যেস নেই? রাহুল বলল, তেমন না, সামান্য। আজ আমরা মাল খাবো। আমার বমি হয়ে যায় শানুদা, থাকগে। পাগল, জমবেই না তাহলে। শানু আবগারি দোকানের সামনে গিয়ে দাঁড়াল। দিশি না বিলিতি। মদনটাও বিলিতি লুকিয়ে রাখে। সব শালা চোরের রাজত্ব হে। ওয়েট, আমি আসছি। রাহুল একটু চিন্তিত হল। ঝোঁকের বসে বেশি খেয়ে ফেললে রাতের প্রোগ্রামটা ভণ্ডুল হয়ে যেতে পারে। তাছাড়া শিলার পক্ষে সহনীয় নাও হতে পারে। মেয়েরা নাকি খুনির সঙ্গে শুতে ভয় পায় না, মাতালকে ভয় পায়। খুনির চেয়ে মাতালকেই ঘেন্না করে বেশি। প্রকাশ্যে বোতলটা দোলাতে দোলাতে নিয়ে এলো শানু। অন্য হাতে দুটো মাটির ভাঁড়, একটা ঠোঙায় কিছু চাট। বলল, তুমি আমার চেয়ে বয়সে ছোট। শালা একদিন বিয়ে করলে তোমার মতো 2-10টা ছেলের বাবা হতুম। তবু তুমি আমার পেয়ারের ইয়ার। অনেকদিন থেকে ইচ্ছে ছিল তোমাকে নিয়ে একটু ফুর্তি করি, হচ্ছিল না। চলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল রাহুল। খামখেয়ালি শানুর আসলে মনটা কেমন দমে গেছে, তাই মৌজ করতে চায়। এটা স্বাভাবিকও। গঙ্গার বিভৎস লাশটা দেখার পর বেচারা মুষড়ে পড়েছে। রাহুল দেখলে সেও মুষড়ে পড়ত। কিছু দূর হেঁটে বাঁ দিকে আগাছার জঙ্গলে ভরা পোড়া জমিতে নামল শানু। রাহুল তাকে অনুসরণ করল। জায়গায় জায়গায় বেশ ফাঁকা আছে। একটা কাছিমের খোলের মতো ডাঙা জমি, অজস্র ফণিমনসা আর কেয়া ঝোপ। ফাঁকা জায়গাগুলোতে কোথাও শুকনো কিছু ঘাস, কোথাও খোলা শক্ত মাটি জ্যোৎস্নায় চকচক করছে। বেশ কিছুক্ষণ ধরে এদিক ওদিক ঘুরে জায়গা পছন্দ করল শানু। তারপর একখানে বসে বলল, এখানটাই ভালো, অল্প স্বল্প ঘাস আছে, পাছা আরাম পাবে। আরাম করে বসে সে দাঁত দিয়ে ছিপি খুলল, ভাঁড় দুটো ভর্তি করল। তারপর বিনা ভূমিকায় ভাঁড় তুলে ইশারায় রাহুলকেও নিতে বলে সে অস্ফুট কণ্ঠে উচ্চারণ করল, চিয়ার্স। গিলে ফেলল মদটুকু। বিকৃত মুখে বলল,
খাওয়ালেই ভালো, জল মেশালে ব্যথা বাজে। আরে কি হলো? রাহুল ভাঁড়টা হাতে নিয়ে ভাবছিল। এবার চোখ বুজে গলায় ঢেলে দিতেই হু হু করে জ্বলে উঠল বুক অব্দি। দম আটকে যাবার উপক্রম হল। কাশতে কাশতে চোখে জল এসে গেল তার। তারপর হাসতে লাগল। ভালো না? বলল শানু সিগারেট জেলে। তার পায়ের কাছে দুটো 4 মিনারের প্যাকেট পড়ে আছে। নাও সিগারেট খাও, মোজ আসবে। রাহুল নীরবে সিগারেট নিল। ঠোঙা থেকে ভিজে ছোলা তুলে মুখে দিয়ে সিগারেট জ্বালল সে। বাতাস বইছিল, কখনো দমকে দমকে, কখনো মৃদু। সামান্য দূরে গাছপালা আর আশেপাশে ঝোপঝাড়গুলো দুলছিল। সাদা কেয়া পাতার বড় ঝাড় রহস্যময় ভঙ্গিতে কাঁপছিল, চকচক করছিল। শানু বলল, আমি খুব বেশি খাইনি আজকাল, একসময় ভীষণ খেতুম। পরে ভেবে দেখলুম রাজ্যের লোক স্ফূর্তি করতে পায় না, গরিব গুরব ছোক ছোক করে বেড়াচ্ছে চারদিকে। শালা এই কোন দেশে বাস করছি? ওদের জন্য কিছু করা দরকার। রাহুল সকৌতুকে বলল, কি করলেন শিশব্দি? শানু বোতল থেকে ফের ভাঁড় ভরে নিয়ে বলল, হলো কই, নানান ঝামেলা আমার জানো। বরাবর ইচ্ছে ছিল গরিবের ভালো করব, ওদের হয়ে লড়ব, দরকার হলে দাদার সঙ্গে যুঝব। তোস কি সব গোলমাল হয়ে গেল। রাহুল বলল, সে কি একা আপনার পক্ষে সম্ভব শানুদা? পার্টি করতে হয় তাহলে। মদটা গিলে শানু খোঁত করে উঠল। মুতে দাও, ছ্যাঁড় করে পেচ্ছাপ করে দাও, সব চেনা আছে। সব নীরেন চ্যাটার দলে। চ্যাটা কি পদবিখানা দিলুম দেখছ? রাহুল আর খেতে পারবে না, ওইটুকুতেই তার মাথাটা চনমন করছে। উত্তেজনা অনুভব করছে সে। ভাবছিল কিভাবে এড়ানো যায়, কিন্তু শানু সেদিকে তৎপর। তার শূন্য ভাঁড়টা ভরে দিয়ে বলল, হাত চালাও, মোজ না এলে কিচ্ছু হবে না, ব্রেন খোলতাই করো আগে। নাও হাত ওটাও। অনিচ্ছা সত্ত্বেও তাকে ফের গিলতে হল। ক্ষিপ্র হাতে ছোলা তুলে চিবুতে থাকল সে। এত তেঁতো বিস্বাদ জিনিস খেয়ে মানুষ কি স্ফূর্তি পায়? কিন্তু ততক্ষণে মদের কাজ শুরু হয়ে গেছে। সে ভাবল আজ কি পরিপূর্ণ আনন্দের দিন তার। শিলার সঙ্গে সে চলে যাবে, শিলা আছে তার। আর এই তুখোড় আশাবাদী লোভী শানু চ্যাটার্জি বুক কপাল চাপড়ে হয়তো কাঁদবে। রাহুল খিক করে হেসে উঠল, বলল, শানুদা, মাগিটাকে দেখেছিলে নাকি? শানু বলল, কোন মাগি? মুক্তকেশীর খানকিটাকে। হ্যাঁ, তবে কষ্ট হলো বড্ড। আমি শালা কত খুন খারাপি করেছি, তবে মেয়ে মানুষ মারিনি কখনো। তোমার দিব্যি দরকারই হয়নি। কোনো শালি তো শানু চ্যাটার্জির সঙ্গে এক হাত লড়তে আসেনি, তাই। ফের ঢকঢক করে মদ গিলল সে। রাহুল বলল, যদি আসতো কেউ? শানু হাসল। এলে এলে বুক পেতে দিতুম। নে নে, এই বাঞ্চত হৃদয়খানা তুলে এক খাবলায়। মাইরি রাহুল, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি এই মেয়ে মানুষ। আ বেস্ট প্রোডাকশন অফ নেচার। আই রাহুল চন্দ্র, কখনো মেয়ে মানুষ চেকে দেখেছিস রে? রাহুল বলল, হ্যাঁ। কেমন লাগে? শানুর কুতকুতে চোখ দুটো জ্যোৎস্নায় চকচক করল। ভালো, শুধু ভালো। সে ফের মদ ঢালল, গিলে নিয়ে বলল, কে যেন বলেছিল রে, ফ্রায়েলটি। দাই নেম ইজ মেয়ে মানুষ। রাহুল ঝোঁকের বসে তার খালি ভাঁড়টা এগিয়ে দিয়ে বলল, দিন খা, আজ তুই শালা আমার জানের দোস্ত। রাহুল বলল,
তো দোস্ত ভি কভি কভি দুশ্মন বন যাতা হ্যায়। শানু ওর দিকে তাকালো কয়েক মুহূর্ত, তারপর বলল, জরুর। কিছুক্ষণ নীরবতার পর সে সিগারেট ধরালো, সশব্দে থুতু ফেলল। রাহুল বলল, শিলার সঙ্গে আপনার বিয়ে হচ্ছে কবে? শানু জবাব না দিয়ে নিঃশব্দে মদ খেল, দুলতে থাকল। রাহুল বলল, শানুদা? হ্যাঁ? আপনার দাদাও তো এতে রাজি, অরুণদা বলছিল। শানু কোনো জবাব দিল না, ফের মদ গিলল, থুতু ফেলল বিকৃত মুখে। রাহুল একটু অস্বস্তি বোধ করল, বলল, হঠাৎ কি হলো শানুদা? বিয়েটা কবে হচ্ছে? কার বিয়ে? বারে, আপনার। শানুর জবাব নেই। সে ঘাড় ঘুরিয়ে যেন চাঁদ দেখল একবার, তারপর ধাবমান ঘোড়ার মতো মুখ উঁচু করে রইল কিছুক্ষণ, যেন দম নিচ্ছিল। ঝাঁকড় মাকড় চুলগুলো কপাল থেকে সরিয়ে সে ফের মদ ঢালল, খেল, থুতু ফেলল যথারীতি। তারপর প্যান্টের বেল্টটা সামান্য ঢিলে করে জড়ানো স্বরে বলল, টিপসটা এঁটে বসেছে, খুলে রাখি। কালো রিভলভারটা বের করে পাশে রাখল সে, পা ছড়িয়ে বসল। দেখা দেখি রাহুলও নিজের অস্ত্রটা বের করে পাশে রাখল। এতক্ষণ কেমন অস্বস্তি হচ্ছিল তার। অস্বস্তিটা দূর করতে অনিচ্ছা সত্ত্বেও সে নিজের হাতে ভাঁড়টা ভরে নিল। দেখল বোতলটা প্রায় তলায় ঠেকে গেছে। মদটুকু গিলে সে সিগারেট জেলে বলল, অভ্যেস নেই, বেশ নেশা হয়ে গেছে। শানু বলল, দাঁড়াতে পারবি তো? রাহুল অবাক হয়ে বলল, কেন, এক্ষুনি তো ফিরছি না। নেশা ছুটলে তখন। দেখ দেখি দাঁড়াতে পারছিস নাকি? দাঁত কেন? আরে শালা, যা বলছি কর। আয় শানুদা, গাল দেবেন না মাইরি, আমার রাগ চড়ে যাবে। চড়ুক না রে মাকে মুখো বেহদ্দ। ও দেখ, পায়ে জোর আছে নাকি? রাহুল হো হো করে হেসে উঠল। খুব জোর আছে, কেন শুনি? আরে শালা, লড়াই দিতে পারবি নাকি দেখ, উঠে দাঁড়া। নির্ঘাত মাতালের কাণ্ড। রাহুল উঠে দাঁড়ালো। সে টলছিল, বেশ নেশা হয়ে গেছে, সবকিছু টলমল করছে। জ্যোৎস্না যেন কুয়াশায় ঢেকে গেছে, সবকিছু থেকে যেন সংযোগ হারিয়ে ফেলেছে সে। শানুকে মনে হলো অনেক দূরের মানুষ। সে বলল, এই তো দাঁড়ালুম। অস্তর নে। হেঁট হয়ে সকৌতুকে খিক করে হেসে রিভলভারটা নিল সে। তারপর বলল, নিলুম। লড়াইটা হবে কার সঙ্গে? রাহুল বলল, সবুর, লেট মি সি মাই পজিশন। বলে সে তার অস্ত্রটা হাতে নিয়ে সামনে দাঁড়াল, দুলতে থাকল গরিলার মতো। চোখ দুটো চকচক করে উঠল তার, শ্বাস প্রশ্বাস পড়তে থাকল সশব্দে। সে বলল, ইয়েস, ওকে, আই এম ফিট। বুকে থাপ্পড় মেরে সে চাপা গর্জালো ফের। ইয়েস, মাই নেম ইজ শানু চ্যাটার্জি, দ্য সান অফ দ্য ডেভিল অফ ময়নাচক। আমি কে? যমদূত। আমি শানু চ্যাটার্জি। আমার উরুতে পাইপ গানের গুলি লেগেছিল, আমার কাঁধে ছুরি মেরেছিল, হজম করেছি। আমি দ্য সান অফ দ্য ডেভিল, শানু চ্যাটার্জি। এই ময়নাচকে যাকে বলেছি ওঠ, সে উঠেছে, যাকে বলেছি বস, সে। যা শালা, কি বলছিলাম? হ্যাঁ, শানু চ্যাটার্জি বলছিল। কাকে বলছিলাম? বহরমপুরের এক শালা পুচকে খানকি বাচ্চাকে। রাহুল খেপে গিয়ে বলল, এই শালা শানুদা, চুপ, যাতা বললে ভালো হবে না। আবে চুপ শালা। বা হাত তুলে বলল সে, প্রিন্স অব ময়নাচক ইজ স্ট্যান্ডিং বিফোর ইউ। হুঁশিয়ার, তুমি বিল্লেগা বাচ্চা, হুঁশিয়ার থাকবে। রাহুল বলল,
মাতলামি করলে আমি চলে যাব কিন্তু। শানু বলল, না, তুই যাবি না। আইসে, শানু চ্যাটার্জি বলছে তোর যাওয়া হবে না। নেভার, কভি নেহি। তোর বাবা এসেছিল এখানে, যেতে পারেনি, তুইও পারবি না। শানুদা, এই মাতলামি করবার জন্য ডেকে নিয়ে এলে? মাতলামি? নো, নেভার। ডুয়েল লড়বার জন্যে। ইয়েস, কাম অন। কি হচ্ছে? আমি চলে যাচ্ছি বলে রাহুল পা বাড়াল। একটু ঘুরল সে। শানু লাফ দিয়ে সামনে এসে বলল, খবরদার, তুই লড়বি। তোর হাতের টিপস আছে, আমারও আছে। হ্যাঁ, কি আছে বললুম? এই খান কি বাচ্চা, কি আছে রে? আমার হাতেও এই টিপস আছে, দোনো হ্যায় অটোমেটিক। আও, কাম অন। রাহুল ঘেমে উঠল। কেন এমন করছে শানু? রাহুলেরও নেশা হয়েছে খুব, কিন্তু সে প্রবল চেষ্টায় নিজেকে সচেতন রাখছিল। তার দম আটকে আসছিল, তবু সে মাথা ঠান্ডা রেখে শানুকে সামলানোর চেষ্টা করল। বলল, দাদা, প্লিজ কেলেঙ্কারি করবেন না। রাস্তার এত কাছে, কে কি ভাববে? নো, তুমি খানকির বাচ্চা, তুমি আমার প্রাণের শিলাকে নষ্ট করেছ। তুমি তাকে বুকের উপর ফেলে চুমু খেয়েছ। ইয়েস, ইউ। রাহুল চমকে উঠে বলল, কি বলছেন? চলুন বাড়ি চলুন শানুদা। ছি, আপনার শরীর ঠিক নেই। শারাপ, গর্জে উঠল শানু। গঙ্গা আমাকে কাল রাত্রিরে বলেছে সব। তোর মরা বাপের মরা ছেনাল মাগি বলেছে তুই শিলাকে ইয়ে করেছিস। না না, রাহুল অস্ফুট চিৎকার করল। আলবৎ করেছিস। শিলা আমার বউ, তুই তাকে রেপ করেছিস, গঙ্গা বলেছে। রাগে উত্তেজনায় রাহুল বলল, আমি যাচ্ছি, আপনি মাঠে একলা নাচানাচি করুন। সে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে শানু তার পায়ে লাথি মেরে বলল, যাবি কোথায় হারামির বাচ্চা? আয়, ডুয়েল লড়। শানু চ্যাটার্জি কাপুরুষের মতো তোর জান নিতে চায় না। কাম অন। 3 গোনার সঙ্গে সঙ্গে। রাহুল পড়ে গিয়েছিল। উঠে দাঁড়িয়ে সে মুখোমুখি হল শানুর। শানু পিছিয়ে গিয়ে একটু ঝুঁকে দাঁড়িয়েছে, রিভলভারটা তুলে তাক করে রয়েছে। সেই সময় অদূরে হাইওয়েতে গাড়ির শব্দ হল। শব্দটা হঠাৎ ফুরিয়ে গেল। মুহূর্তে রাহুলের চোখ খুলে গেল। ময়নাচকে তার আসল শত্রু, ভীষণতম প্রতিদ্বন্দ্বী শক্তি এতদিনে গর্ত থেকে বেরিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আশ্চর্য, এতদিন এটা বুঝতে এত ভুল হয়েছিল তার, এত দেরি লাগল। কিন্তু আর কিছু করার নেই। সে থরথর করে কেঁপে উঠল। কান্না ভরা ভারী গলায় বলল, শানুদা, শানুদা, আমাকে ক্ষমা করুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি ময়নাচক ছেড়ে, প্লিজ। শানু বলল, নো, ভয় হচ্ছে, রক্ত জল হয়ে যাচ্ছে। ওরে শালা মাগির হদ্দ কাপুরুষ, এই তোর বড়াই বুঝলি কি? গিদ্ধর, লজ্জা করে না? ওয়াক্তু। রাহুল বুঝতে পারল শানু তাকে তাতাচ্ছে। বুঝতে পেরেও তার রক্তকে সে থামাতে পারল না। শানু থুতু ছুঁড়ে মারল তার দিকে। সঙ্গে সঙ্গে রাহুল রিভলভার তুলে বলল, কাম অন বাস্টার্ড, কাউন্ট 1, 2। হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হল। পর মুহূর্তেই রাহুল আচ্ছন্ন চোখে দেখল সামনের দিকে টলে পড়ে গেল শানু। যেন দুবার ঝাঁকুনি খেয়েই তার দেহটা স্থির হয়ে গেল। মানুষের মনের অতলে যে আত্মরক্ষার সহজাত বোধ আছে, তা পলকে তাকে বলে দিয়েছে যে সে ট্রিগার টেপেনি। অথচ শানুর গুলি লাগল এবং সে ঘাড় ঘোরাতেই ডাইনে কেয়া ঝোপের সামনে অস্পষ্ট একটা মূর্তি দেখতে পেল। অমনি উপুড় হয়ে মাটিতে শুয়ে পড়ল সে। এটুকু ঘটতে অবশ্য কয়েকটা সেকেন্ড লেগেছে। রাহুল বুকে হেঁটে চকিতে বাঁ পাশের ঝোপে গিয়ে ঢুকে পড়ল। তারপর দেখল মূর্তিটা হনহন করে চলতে শুরু করেছে।
দৌড়েছে সে, লাফ দিয়ে 2-3টে ঝোপ ডিঙিয়ে একটা ঝোপের আড়াল থেকে লক্ষ্য করল। লোকটা মাত্র 20 হাত দূরে, দ্রুত হাঁটছে। মণিশঙ্কর? সে তো অসম্ভব। মণিশঙ্কর পুলিশের হাজতে। তবে কে এই আততায়ী? নন্দ? হতেই পারে না। তাছাড়া নন্দর শরীর ছোটখাটো। তাহলে ময়নাচকে শানুর কি কোনো শত্রু ছিল যাকে রাহুল চেনে না? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কামনার সুখ দুঃখ। আজ 8ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।